রোজ কত কি হয় যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা। বাঙাল যে বাঙালরা এক রাতের নোটিসে পূর্ববঙ্গ বা ইস্ট বেঙ্গল ছেড়ে এ বাংলায় চলে এসেছিল, তাদের ভিটে মাটি পুকুর, তাদের রাস্তা, তাদের তুলসী মঞ্চ, এই সমস্ত কিছু ছেড়ে যারা চলে এসেছিল, তারা নিজেদের সবটাকে একটা ক্লাবে সীমাবদ্ধ রেখেছিল, যে ক্লাবটা আসলে তাদের জন্মভূমি ইস্ট বেঙ্গল, যে ক্লাবটা আসলে তাদের মা, যে ক্লাবটাই আসলে তাদের 10 বিঘা 12 বিঘা জমি, যে ক্লাবটা আসলে তাদের পুরনো ভিটে মাটিটা পূর্ববঙ্গের বা ইস্ট বেঙ্গলের, যে ক্লাবটা আসলে একটা ক্লাব হয়েই আছে। কিন্তু বাঙাল বা উদ্বাস্তু বা ছিন্নমূল সেই সমস্ত পরিবার যারা কলকাতা শহরে রয়েছেন, যারা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আগরতলা, অসম, মেঘালয় প্রত্যেক জায়গায় রয়েছেন, তারা এখন হঠাৎ করে জোট বেঁধেছেন এবং জোট বাঁধার ফলে একটা বড় সড়ো কিছু হলেও হতে পারে। আজ এই স্লোগান দিয়ে আমি শুরু করব। জোট বেঁধেছে বাঙাল ঘটি, নিপাত যাবে মৌলবাদী। মৌলবাদীরা আজ নয়তো কাল নিপাত যাবে, কিন্তু নিপাত যাবার পরে কি হবে? বাংলাদেশ মৌলবাদী মুক্ত বা মৌলবাদ মুক্ত হওয়ার পরে যেভাবে কাশ্মীরি পণ্ডিতরা নিজেদের ভিটে মাটি ফেরত পাওয়ার যে জায়গা, সেই জায়গাটা কি করে উঠতে পারবেন? কাশ্মীরে যেভাবে কাশ্মীরি পণ্ডিতদের ঘর বাপসি হয়েছে, ঠিক সেভাবে যারা এক রাতের নোটিসে নোয়াখালী, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, নারায়ণগঞ্জ থেকে এক রাতের নোটিসে এপারে চলে এসেছিলেন, যারা হয়তো মৃতদেহের পাশে ঘন্টার পর ঘন্টা লুকিয়ে ট্রেনের মধ্যে এখানে শিয়ালদায় এসে নেমেছিলেন, যারা হয়তো কাঁটাতারের বেড়া পেরিয়ে চলে এসেছিলেন, তাদের কি আবার একটা সম্ভাবনা আছে নিজেদের ভিটে মাটি, নিজেদের পুরনো বাড়িটা যেটা দখল হয়ে গেছে, মৌলবাদীরা যে জমিটা দখল করে নিয়েছে ঢাকাতে, মৌলবাদীরা যে জমিটা দখল করে নিয়েছে যশোরে, ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? আবারও বলছি, জিও পলিটিক্সে বা পলিটিক্সে, ওয়ার্ল্ড পলিটিক্সে কোনো কিছু অসম্ভব নয়। ইসরায়েলের মানুষ কোনোদিন ভাবেনি যে তারা তাদের ঋত গৌরব ফিরে পাবে, ইহুদিরা কোনোদিন ভাবেনি। ঠিক সেভাবেই গাজা বা একেবারে নির্দিষ্টভাবে প্যালেস্টাইন, সেই প্যালেস্টাইনের ভূখণ্ড, সেই ভূখণ্ড কেউ বা কারা ফিরে পাবে বা ছিনিয়ে নিয়ে যাবে এটা কেউ ভাবতে পারেনি। যেভাবে কেউ ভাবতে পারেনি আফগানিস্তান থেকে একদিন সমস্ত হিন্দু তাদের পালিয়ে যেতে হবে, যেভাবে পারস্য দেশে বা বর্তমান ইরানে যারা জোরাস্ট্রিয়ান বা পার্সি, তারা কোনোদিন ভাবতে পারেনি পারস্য দেশ থেকে পার্সিদেরকে বিতাড়িত হতে হবে। যেভাবে পাকিস্তানে অনেক ভারতীয়, অনেক হিন্দু, তারা বুঝতেও পারেনি এক রাতের নোটিসে তাদের দেশ ভাগ শুনতে হবে এবং তারপর ওপারে চলে যেতে হবে। এবং ঠিক সেই জায়গাতে আজ আমি কেন এই কথাগুলো বলছি, আজ এই চরম সত্যি কথা বা চরম কিছু সম্ভাবনা আজ আমি কেন ওয়ার্ল্ড টেলিভিশনে দেখাচ্ছি, তার কারণ এরকমই একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশ হয়তো আর থাকবে না। বাংলাদেশ ভূ রাজনীতি বা জিও পলিটিক্স যাকে বলে, সেই জিও পলিটিক্সে এমন এক ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছে যেটা পাকিস্তানের থেকেও অনেক বেশি ভালনারেবল একটা জায়গা। এবং সেখান থেকেই এই স্লোগান এবং সেখান থেকেই ময়ূকের প্রশ্ন, যে প্রশ্ন দিয়ে আজ জবাব চাই বাংলা, আমি শুরু করতে চলেছি আমার ওয়ার্ল্ড অডিয়েন্সের জন্য, গ্লোবালি এই মুহূর্তে সারা পৃথিবী থেকে যারা জবাব চায় বাংলা দেখছেন, এই মুহূর্তে দেখুন ময়ূকের প্রশ্ন। বাংলাদেশ আর থাকবে না। কেন এই কথা বলছি বাংলাদেশ আর থাকবে না? কারণ বাংলাদেশ সামনে থেকে এবং পেছন থেকে দুদিক থেকে একটা চাপ অনুভব করছে, এবং এই চাপটা কিন্তু বাংলাদেশের মানুষের শুধু চাপ নয়। বাংলাদেশের মানুষ তারা হয়তো আর কিছুদিনের মধ্যে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধে মেতে উঠবেন। বাংলাদেশের পুলিশ স্বীকার করছে, যেটা রিপাবলিক বাংলা লাগাতার 3 মাস ধরে বলে এসেছে, যে বাংলাদেশে অস্ত্র যেগুলো লুটপাট হয়েছিল, যে অস্ত্র পাকিস্তান থেকে ঢুকেছে, সেই অস্ত্রগুলো সন্ত্রাসবাদী সংগঠনের কবলে চলে গেছে এবং সেই নিয়ে সন্ত্রাসবাদী সংগঠন মারাত্মক কিছু করবে। এবার আমি বলতে চলেছি আরাকান, যেটা আমরা লাগাতার রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ করে বিগত 3 দিন ধরে দেখাচ্ছে, 72 ঘন্টা ধরে দেখাচ্ছে, আরাকান আর্মি, যে আরাকান আর্মি মিয়ানমারের, তারা একটা বড় অংশ নিয়ে নিয়েছেন। আমি একবার দেখানোর চেষ্টা করব কোন কোন জায়গায় এই মুহূর্তে
কোন কোন জায়গায় এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হতে পারে বাংলাদেশের। আমরা জানতাম যে বাংলাদেশে এই যে নির্দিষ্টভাবে বাংলাদেশ মানে এত বড় ভারতবর্ষের মাঝে একেবারে সোফা কাম বেড, অনেকে বলছেন যে অ্যাটাচ রুমের মতন একটি জায়গা এই বাংলাদেশে নির্দিষ্টভাবে। আমি দেখানোর জন্য বলবো যে কোন কোন জায়গাতে এই মুহূর্তে প্রবলেম হচ্ছে। দেখুন, রংপুর যদি আলাদা হয়ে যায় বা স্বাধীন রংপুরের মানুষজন যদি মনে করে তারা ভারতের সাথে মিশে যেতে চায়, ভারতের যে চিকেন স্নেক বলা হয়, একদম সরু যে মুরগির গলার মতন যে অংশটি শিলিগুড়িতে, সেটা তাহলে একেবারে এই বড় উটের গলার মতন হয়ে যাবে বা হাতির গলার মতন হয়ে যাবে। রংপুর চট্টগ্রাম ভাবা হচ্ছিল সবচেয়ে অশান্ত, সবচেয়ে বেশি সেন্সিটিভ জায়গা, কিন্তু এখন তো মনে হচ্ছে মিয়ানমার বা বার্মার দিকে যে রোহিঙ্গাদের খেদাতে বৌদ্ধ যে সেনাবাহিনী, যাকে বলা হয় আরাকান আর্মি, সেই আরাকান আর্মি এই মুহূর্তে বাংলাদেশ লাগোয়া 200 কিলোমিটার নিয়ে নিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন এবং ঠিক সেই জায়গা থেকে ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। টেকনাফ, সেন্ট মার্টিনস, কক্সবাজার, এই গোটা এলাকাটা, মানে ভাবুন এতদিন চট্টগ্রাম ছিল, এবার চট্টগ্রামের পরে যে এলাকাটা রয়েছে সেই এলাকাতেও আতঙ্ক শুরু হচ্ছে। মানে মোহাম্মদ ইউনূস, এই অপদার্থ মোহাম্মদ ইউনূস গোটা বাংলাদেশটাকে 12 ভাগে বোধহয় ভাগ করে তারপর ফ্রান্সে গিয়ে নিজের বাড়িতে রিটায়ারমেন্টের লাইফ কাটাবেন। আমি শুধু শোনাতে চাই কেন এই কথাগুলো বলছি, কারণ আতঙ্ক শুরু হয়ে গেছে বাংলাদেশে। এই মুহূর্তে জবাব চাই বাংলা আমরা যখন করছি, তখন একের পর এক বাংলাদেশ থেকে যে প্রতিক্রিয়াগুলো আসছে, আরাকান আর্মি যে কোনো সময় বাংলাদেশে যদি ঢুকে পড়ে, শয়ে অন্তত 450 থেকে 500 সেনাবাহিনী, যারা মিয়ানমার বা বর্মার যারা সেনাবাহিনী, যারা বিদ্রোহী, তারা যদি ঢুকে পড়ে বাংলাদেশের এবং সেই বাংলাদেশের টেকনাফ বা সেন্ট মার্টিনস বা কক্সবাজারের এই অঞ্চলটা দখল করে নেয়, একবার যদি এই দখলের খেলা শুরু হয় তাহলে কিন্তু বিভিন্ন জায়গাতে দখলের খেলা বাংলাদেশে শুরু হতে চলেছে। এবং এটা আমি বলছি না, মনে হতে পারে ভারতে বসে, কলকাতা শহরে বসে ময়ূখ রঞ্জন ঘোষ এই কথাগুলো বলছে। বাংলাদেশের মানুষ বলছেন, তারা আতঙ্কিত। প্রতি মুহূর্তে তারা গ্রেনেড, বোমা, গুলি, বারুদ এই সমস্ত কিছুর মাঝে রয়েছেন এবং তারা আতঙ্কিত বোধ করছেন। যে কোনো দিন হয়তো বিদ্রোহী সরকার যেভাবে সিরিয়াতে তারা নিজেদের আধিপত্য কায়েম করেছে, ঠিক সেভাবেই হয়তো এই অঞ্চলে বিদ্রোহী একটি সরকার তৈরি হবে। শুনুন। আমরা রাতে ঘুমাইতে পারতেছি না, মানে আওয়াজ অনেক ছাউন আর কি, এখানে আসলে ঘর শুদ্ধা কাঁপতেছে আর কি, প্রতিদিন এরকম চলে, অল টাইম। বেশি অশান্তিতে আছি যে এটা বাসার মাঝে গরম মাঝে তাইলে বেশি বড্ডা আওয়াজ, গদুয়ার লরি যাগই বাঁ যাইতে হয়েছে আর আল্লাহ বলে আরাতে বেশি ডর লাগে। আমরা প্রতিনিয়ত মায়ানমারের বোমা হামলার যে প্রভাব, সেটার কারণে আমাদের বাড়িঘর, আমাদের মাদ্রাসার বিল্ডিং সহ অনেক কিছু ভেঙে যাচ্ছে। তার একটা নমুনা হচ্ছে এটি কিছুদিন আগে বোম্বের কারণে এটা কম্পন সৃষ্টি হতেই এই জিনিসটা ভেঙে পড়ে যায়। আমি বলছি না, বাংলাদেশ বিভিন্নভাবে হয়তো ভাগ হয়ে যেতে পারে এবং এই সম্ভাবনা, এটা ভারত চাইছে না, এটা পৃথিবীর কোনো দেশ হয়তো চাইছে না, কিন্তু এটার ভয়ঙ্কর সম্ভাবনা আছে বলেই বারবার বলছি, জোট বেঁধেছে বাঙাল ঘটি, নিপাত যাবে মৌলবাদী। এই বাঙাল ঘটি, ইস্টবেঙ্গল মোহনবাগান, তারা এবার আশায় বুক বাঁচছে। তার একটাই কারণ, তারা বুঝতে পারছে, সাধারণ কলকাতা শহরের মানুষও বুঝতে পারছে। আমি সেই ম্যাপটা একবার দেখানোর চেষ্টা করব, রিপাবলিক বাংলা যে খবর দেখিয়েছে এবং তারপর পাড়ায় পাড়ায় আলোড়ন হচ্ছে। আমি সেই আরাকানের ম্যাপ দেখানোর জন্য বলবো যে কেন। আমি আবারও বলছি, একবার যদি এই অঞ্চলে আরাকান আর্মি দখল নিয়ে নেয় বাংলাদেশ পেছন থেকেও মারা যাবে, সামনে থেকেও মারা যাবে এবং বাংলাদেশের মৃত্যুর কারণ হবে মোহাম্মদ ইউনূস। দেখুন, এটা মিয়ানমারের ঠিক এই জায়গাটা, টেকনাফ হচ্ছে বাংলাদেশের দিকে, মাউন্ডো অর্থাৎ এই অঞ্চলে আরাকান আর্মি বা আরাকান সেনাবাহিনী তারা দখল নিয়েছেন, ইতিমধ্যেই আপনারা জানেন। মাঝে একদম সরু একটি নদী, নাফ নদী। এই নদী একেবারে কলকাতা শহরে যারা আদিগঙ্গা দেখেছেন, টালি নালা বা হুগলি নদী দেখেছেন, তার থেকে সরু। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, দুই ধার উঁচু তার, কিন্তু দুই ধার যে উঁচু, সেই উঁচু অঞ্চলে যদি মিয়ানমারের এই বিদ্রোহী বাহিনী পুরোটার যদি দখল নিয়ে নেয়, টেকনাফ যদি দখল হয়ে যায় একবার,
একবার যদি টেকনাফ দখল হয়ে যায়, সেন্ট মার্টিনস যদি দখল হয়ে যায়, তাহলে টেকনাফ সেন্ট মার্টিনসের একদম পাশে রয়েছে কক্সবাজার, এবং টেকনাফ, সেন্ট মার্টিনস, কক্সবাজার এই সমস্ত কিছু যদি অন্য রাষ্ট্রের অন্য বিদ্রোহীদের হাতে চলে যায়, চট্টগ্রামের যারা বিদ্রোহী, আবারও বলছি চট্টগ্রামে কিন্তু স্লোগান উঠেছে চট্টগ্রাম মাঙ্গে আজাদি, চট্টগ্রামের যারা বিদ্রোহী তারা কিন্তু সাহস পাবে, তাদের হাতে যদি অস্ত্র চলে আসে। ইতিমধ্যে চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশে অস্ত্র চলে এসেছে, বিভিন্ন ঘরে ঘরে অস্ত্র রয়েছে, এবং চট্টগ্রাম যদি একবার, মানে ভাবুন, বাংলাদেশের যদি ম্যাপটা আমরা এরপরে আপনাদেরকে দেখাবো, এবং ম্যাপ দেখানোর পরে আমি শুধু একটাই কথা বলবো, বাংলাদেশের জেলাগুলো সেগুলো তো পূর্ববঙ্গ ছিল, সেগুলোতে তো হিন্দুদের বাস ছিল, এই সমস্ত কিছু ছিল। এবং আমি একবার আনডিভাইডেড বেঙ্গল, মানে বঙ্গভঙ্গের সময়কার যে বাংলার ম্যাপ গোটাটা ভারতবর্ষের মধ্যে ছিল, অখণ্ড ভারতের যে ম্যাপটা, মানে ভাবুন এই দিকটা একেবারে নির্দিষ্টভাবে, এটা পুরনো ম্যাপ, একেবারে অবিভক্ত বাংলা, একদম পুরনো, এবং সেখানে যেভাবে সীমারেখা টেনে দেওয়া হয়, আপনি ভাবুন এই জায়গাটা চট্টগ্রাম, এই চট্টগ্রামে যদি বিদ্রোহীরা নিজেদের আজাদি ঘোষণা করে, পার্বত্য চট্টগ্রামের এই জায়গাটা অর্থাৎ সেন্ট মার্টিনস, টেকনাফ, একদম পাশে মিয়ানমার, এই জায়গাগুলো অত্যন্ত সেন্সিটিভ জায়গা, নোয়াখালী এবং তার পাশে যে জায়গাগুলো সেন্ট মার্টিনস, ত্রিপুরা একেবারে পাশে, মানে আমি বলছি এই গোটা এলাকাটা জুড়ে একটা সময় তো গোটাটাই বাংলার ছিল, গোটাটাই ভারতের ছিল। এই জায়গাগুলো হয় আবার বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হতে পারে, এবং এই পুরোটা পূর্ববঙ্গ একে বলা হয়, ইস্ট বেঙ্গল বলা হয়, এই ইস্ট বেঙ্গলে চলে আসতে পারে, নয়তো বিভিন্নভাবে বাংলাদেশের যে অংশটাতে দড়ি টেনে দিয়েছিল ব্রিটিশ, সেই অংশটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যেতে পারে। এই সম্ভাবনা বিশেষজ্ঞরা বলছেন, মানে চট্টগ্রাম আলাদা হয়ে গেল, রংপুর কোনোদিন হয়তো ভারতের সাথে মিশে গেল, এই সেন্ট মার্টিনসের এই জায়গাতে, টেকনাফের এই জায়গাতে মিয়ানমার নিজের দখলে রেখে দিল, খুলনার এই জায়গাটা, এই পুরোটা অত্যন্ত সেন্সিটিভ, এবং ঠিক সেই কারণে বলছি একটা নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, ভূ রাজনীতিতে একটা নতুন সম্ভাবনা। কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, যারা ইস্ট বেঙ্গলের সমর্থক, যারা ইস্ট বেঙ্গলের সাপোর্টার, তাদের যে ভক্স পপ যাকে বলা হয়, সেই ভক্স পপ আমি শোনাবো। অর্থাৎ ইস্ট বেঙ্গলের আজকে 7:30 থেকে খেলা আছে, সেই সময় ইস্ট বেঙ্গলের সমর্থকরা জবাব চায় বাংলাতে, এরকম একটি সাবজেক্ট হবে শুনে ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা বলেছে আমরা সবাই দেখবো, আমরা খেলাটা দেখবো, এবং পাশাপাশি জবাব চায় বাংলাতে এটা দেখবো, কারণ এটাই তো আমরা চাই। আমাদের পূর্বপুরুষকে যেভাবে একদিনের নোটিশে বের করে দেওয়া হয়েছে, আমাদের সবারই তো ইচ্ছা আমাদের ভিটেমাটিটা একবার দেখে আসার, একবার সেখানে আবার ফিরে যাওয়ার। এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি হচ্ছে, এই আশায় বুক কিন্তু অনেকে বাঁধতে শুরু করেছে। পরের ধনে পোদ্দারি, বাংলার মানুষজন বলছে, শুনুন। পদ্মার পাড়ে আজকে এটা চলছে, ওরা পরের ধনে পোদ্দারি করছে। অধিকাংশ যারা হিন্দু জমিদার ছিল তাদের সম্পত্তিগুলো ওরা ভোগ দখল করছে। মাগুরা সাব ডিভিশন, যেটা লোহাগড়া লক্ষ্মীভাষা কালীবাড়ি বাস স্ট্যান্ড, এগুলো আমার পূর্বপুরুষের ফেলে আসা সম্পত্তি। এই ফেলে আসা সম্পত্তি আজকের মূল্য অন্তত কয়েক হাজার কোটি টাকা। সেইগুলো ফেলে আমরা এখানে হাওড়ায় একটা ছোট বাড়িতে বাস করছি। তা ওখানে তো ওদের যেটা চলছে, সেগুলো তো এখন যেটা দরকার সেটা হচ্ছে আরাকান আর্মি ওদের যোগ্য জবাবটা দিচ্ছে। তা আমাদের বাংলাদেশি হিন্দু যারা আছে তাদেরকে তাড়িয়ে সারা পৃথিবী থেকে বাংলাদেশিদের, মানে হিন্দুদেরকে তাড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে এনে ফেলেছে। আজকে বাংলাদেশ থেকে তাড়িয়ে এবার পশ্চিমবঙ্গে ফেলছে। যে ভদ্রলোক আমাদের সকাল 8:30টায় হাওয়া কেমন, আমাদের অপর সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি এই হাওয়া কেমনে বিভিন্ন মানুষের এই মুহূর্তের হাওয়া বোঝার চেষ্টা করেন, এবং এখানে কিন্তু যারা বাঙাল বা পূর্ববঙ্গের লোক, যারা এই হাওড়া, হুগলি, বাংলার বিভিন্ন অঞ্চল, কলকাতার বিভিন্ন জায়গাতে একটা ছোট্ট এক কামরার ফ্ল্যাট নিয়ে আছেন, তাদের সত্যি বিঘের পর বিঘে জমি ছিল। মানে অনেকে হাসাহাসি করেন, মোহনবাগানের সাপোর্টাররা তো হাসাহাসি করেন যে ইস্ট বেঙ্গলের যারা সমর্থক তাদের পরিবারের সবার সুপুরি গাছ ছিল, পুকুর ছিল, জমি জমা ছিল, ইয়াব বড় দিঘি ছিল, কিন্তু বিশ্বাস করুন এগুলো আসলে ছিল, এবং 99% সেগুলো হিন্দু পরিবারের দখলে ছিল। এটা মানে একটা খুব বড় একটা বিষয়, যে বিষয়টা আজ
নতুন করে একটা ডিবেট, সেই ডিবেটের জন্ম দিচ্ছে। যদি কাশ্মীরি পণ্ডিতরা ফিরে যেতে পারে, যদি ইহুদিরা ফিরে যেতে পারে, তাহলে বাঙাল বা উদ্বাস্তু বাঙালি হিন্দুরা তারা কেন পূর্ববঙ্গ বা ইস্ট বেঙ্গলে ফিরে যেতে পারবে না? এরকম সম্ভাবনা তো তৈরি হচ্ছে, জিওপলিটিক্যালি তৈরি হচ্ছে। আমি আবারও বলছি, মোহাম্মদ ইউনূস পারছেন না, গোটা বাংলাদেশটাকে ধরে রাখতে পারছেন না। গোটা বাংলাদেশটা একটা সময় ভালো ছিল, কিন্তু গোটা বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা, বাংলাদেশের মৃত্যুর কারণ হবে মোহাম্মদ ইউনূসের অপদার্থতা। কোন কোন জায়গা মোহাম্মদ ইউনূসের হাতছাড়া হতে পারে একবার যদি আমি দেখি, দেখুন ভালো করে কোন কোন জায়গা মোহাম্মদ ইউনূসের হাতছাড়া হতে পারেন, যে জায়গাগুলো মোহাম্মদ ইউনূসের আসলে অখণ্ড বাংলাদেশের অংশ। বার্মার যে আরাকান আর্মি, আমি বারবার বলছি, বার্মা এই মুহূর্তে নিজে অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গাতে রয়েছে, অত্যন্ত ভালনারেবল জায়গাতে রয়েছে, এবং ঠিক সেই জায়গা থেকে ইউনূসের হাতছাড়া হতে পারে। দেখুন ফ্যাল ফ্যাল চোখে দেখবে টেকনাফ হাতছাড়া হতে পারে। টেকনাফ, আরাকান আর্মি যদি টেকনাফ দখল করে নেয়, বান্দারবান একেবারে পাশে, বান্দারবান হাতছাড়া হতে পারে। সেন্ট মার্টিনসে অনেক দিন ধরে আমেরিকান ডিপ স্টেটের চোখ রয়েছে, সেন দৃষ্টিতে সেন্ট মার্টিনসের দিকে আমেরিকান ডিপ স্টেট চোখ দিয়ে আছে। চট্টগ্রামে ইতিমধ্যে হিন্দু বৌদ্ধরা তারা বিদ্রোহী হয়ে পড়েছে, তারা বলছে চট্টগ্রাম মাঙ্গে আজাদি, তারা বলছে যে স্বাধীন চট্টগ্রাম চাই বা ভারতের সাথে মিশে যেতে চাই। ফেনী বাংলাদেশ বারবার এই বাড়াবাড়িগুলো করে। বাংলাদেশ যাদের সাথে বাড়াবাড়ি করছে, ভারত বা অন্যান্য দেশ, ফেনী কিন্তু বাংলাদেশের চিকেন স্নেক। অর্থাৎ ফেনীটাকে যদি কাট অফ করে দেওয়া যায়, অর্থাৎ ঘ্যাঁচ করে যদি ফেনীটাকে কেটে দেওয়া যায়, বা ফেনীর যে একটাই ব্রিজ আছে, একটা সরু ব্রিজ, সেই ব্রিজটার ওপর নির্ভর করছে গোটা বাংলাদেশ এবং চট্টগ্রাম, টেকনাফ, বান্দারবানের সম্পর্কটা। ভাবুন কতটা অপদার্থই মোহাম্মদ ইউনূস, এখন অবধি এটাকে সিকিউর করতে পারেনি। এবং এই সমস্ত জায়গাতে যদি এই মুহূর্তে একটা ডিস্টেবিলিটি, একটা অশান্তি চলে, তাহলে রংপুর কিন্তু আমাদের চিকেন স্নেকের ঠিক উল্টো দিকে, অর্থাৎ শিলিগুড়ির একদম পাশে। আবারও বলছি, রংপুর বা এই গোটা যে বেলটা, আমাদের শিলিগুড়ি করিডোরে 20 কিলোমিটার একটা রাস্তা আছে, সেটা মুরগির গলার মতন একদম সরু, এবং এর দিকে সেন দৃষ্টিতে চায়না, রাশিয়া, আমেরিকা, বহু বিদেশি শক্তি তাকিয়ে রয়েছে, যে ওই জায়গাটা কাট অফ করে দিলে সেভেন সিস্টারের সাথে ভারতের সম্পূর্ণভাবে যোগাযোগহীন হয়ে পড়বে ভারত। কিন্তু ভারত যদি দেখে রংপুরে এই ডিস্টেবিলিটি, এই আনস্টেবিলিটি তৈরি হচ্ছে, এবং রংপুরের মানুষ যদি মিশে যেতে চান, এই সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। রিপাবলিক বাংলায় আজ মেগা এক্সক্লুসিভ দেখাবো আপনাদেরকে। ভারত একবারও বলছে না চট্টগ্রাম, সিলেট, বান্দারবান, ফেনী, রংপুর এই সমস্ত কিছু ভারত নেবে না, ভারত কোনোদিন নেবে না। ভারতের সাথে বদমাইশি করলে ভারত হয়তো 71 সালে যেটা পাকিস্তানের সাথে করেছে, সেটা হয়তো বাংলাদেশের সাথে করতে হবে বাধ্য হয়ে, কিন্তু ভারত একটা কিছু করবে না, হয়ে যাবে। অর্থাৎ দুটো শব্দ আছে ইংরেজিতে, একটা এক্সপ্লোড, একটা ইমপ্লোড। এক্সপ্লোড মানে কি? বিস্ফোরণ, ফেটে যাওয়া, কিছু একটা দাওয়াতে ফেটে যাওয়া। ইমপ্লোড মানে একটা গাছ যেরকম ভেতর থেকে শুকিয়ে মরে যায়, ঠিক সেরকম বাংলাদেশ নিজের থেকে এই ইউনূসের অপদার্থতার জন্য শুকিয়ে বাংলাদেশ হয়তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যেভাবে একটা প্লেট, সেই প্লেট ইউনূস বাংলাদেশকে একটা প্লেটের মতন, কাঁচের প্লেটের মতন নিয়ে দাঁড়িয়ে আছেন হাতে। ইউনূস প্লেটটাকে ছেড়ে দিচ্ছেন, এবং প্লেটটা যদি মাটিতে পড়ে, প্লেটটা তো টুকরো টুকরো হয়ে যাবে, এবং সেই সম্ভাবনাই তৈরি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে। রংপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে ভালনারেবিলিটি তৈরি হচ্ছে। এবং আমি নির্দিষ্টভাবে বলছি মোহাম্মদ ইউনূস হিন্দুদেরও বহু জমি কেড়ে রেখে দিয়েছেন। একদম বাংলা টেলিভিশনে এই কথা মিনমিনে মিডিয়া কোনো দিন আপনাদেরকে বলবে না। যারা এই মুহূর্তে রয়েছেন, ভালো করে এই কথা ভাবুন, রিয়েলাইজ করুন। বামপন্থীরা কোনো দিন সব কিছু বলেছে। বামপন্থীরা বলেছে যে বামপন্থী পরিবার থেকে যাদবপুরে, শহীদ কলোনিতে, টালিগঞ্জে, জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়াতে, শিলিগুড়ির বিভিন্ন অঞ্চলে, দিনাজপুরে, দুর্গাপুরে, বিভিন্ন জায়গায় বাঙালরা তারা চলে আসে বাংলাদেশ থেকে। কিন্তু কি কারণে আসে এবং ঠিক কত টাকার জমি জমা প্রপার্টি ছেড়ে দিয়ে আসে? মানে আজ আমি যদি এখান থেকে পালিয়ে যাই বা চলে যাই, আমার তো বেসিক কিছু প্রপার্টি থাকবে, কিছু জমি, কিছু বাড়ি, কিছু তো থাকবে। এরকমভাবে আবার হিন্দুরা যদি এখান থেকে পালিয়ে যায়, ধরে নিন বাংলাদেশের হিন্দুরা আবার যদি পালিয়ে যায়, তাদের তো জমি জমা, একটা ছোট্ট দোকান ঘর কিছু তো থাকবে।
হিসেব করে দেখা গেছে। আমি একবার দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে, ভালো করে দেখুন আমার সাথে। এই মুহূর্তে গোটা পৃথিবীর যারা ওপার বাংলা থেকে চলে আসা, পশ্চিমবঙ্গে আসা বা ভারতবর্ষে চলে আসা উদ্বাস্তু পরিবার, তারা এই প্রপার্টির ভালো করে হিসেবটা বুঝুন। এই যে বলা হয় না, এটা অনেকে এপারেও অনেকে বলেন যে সত্যি কি উদ্বাস্তু বাঙাল যাদের বলা হয় তাদের এত জমি জমা ছিল? একদম। 1931 সালে 30% হিন্দু পপুলেশন পূর্ববঙ্গে ছিল। ইস্ট বেঙ্গল এখন শুধু একটা ক্লাব, একটা সময় ইস্ট বেঙ্গল একটা প্রভিন্স ছিল। 2011 সালে 9.5, সেটা এখন 7% গিয়ে থেকেছে। ভালো করে দেখুন, এই অবস্থা করেছিল হিন্দুদের সাথে, পালিয়ে এসেছিল। 2024 সালে হিন্দু নামতে পারে 7%। এই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে 7% পপুলেশন নিয়ে এত সমস্যা মোহাম্মদ ইউনূসের, এত সমস্যা, এদের জমি জমা সব কিছু কেড়ে নেবে। পালিয়ে বেঁচেছেন 1,40,00,000 হিন্দু 2024 সাল অব্দি, স্বাধীনতার আগে থেকে আজ অব্দি। এত উত্তক্ত করা হয়েছে, মৌলবাদীরা এত কিছু করেছে। কয়েক বছরে 20 লাখ হিন্দু খুন হয়েছে। এদের জান প্রাণের দাম নেই, এদের জীবনের দাম নেই। 20 লাখ একর, এবার শুনুন, ভালো করে বুঝুন, 20 লাখ একর জমি হাতছাড়া হয়েছে হিন্দুদের ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসার জন্য। অর্থাৎ আপনার দাদু, ঠাকুরমা, ঠাকুরদা, আপনার বাবা, কাকা বা এই মুহূর্তে বয়স্ক যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, কলকাতা শহরে যে এখন একটা ছোট্ট ফ্ল্যাট নিয়ে থাকে, শিলিগুড়িতে যে এখন হয়তো টালির চালে থাকে, তার বাড়ি ময়মনসিংহে ছিল, সিলেটে ছিল, রংপুরে ছিল, হয়তো নাটোরে ছিল। এরকম বিভিন্ন জায়গা থেকে এই 20 লাখ হিন্দু যারা চলে আসে, তাদের 20 লাখ একর গড়ে জমি এখনো বাংলাদেশে পড়ে রয়েছে। প্রত্যেকটা জমি হিন্দু উদ্বাস্তু বাঙালিদের। মোহাম্মদ ইউনূসকে এই 20 লাখ একর জমি যদি আজ হিন্দুরা দাবি করে বসে, ফিরিয়ে দেবে। ধরুন যার বাড়ি ছিল নারায়ণগঞ্জে, ধরুন যার বাড়ি ছিল যশোরে যে হিন্দুর বাড়ি ছিল, সেগুলোকে তো ধরে ধরে এনিমি প্রপার্টি ঘোষণা করে দেওয়া হচ্ছে। যদি শত্রু হিসেবেই এই 20 লাখ একর জমি মোহাম্মদ ইউনূসকে বলা হয় ফিরিয়ে দেবে। যদি ফিরিয়ে না দেয়, খুব ভালো কথা, টাকা ফেরত দাও। এই মুহূর্তে কত টাকা হতে পারে? 20 লাখ একর, মাথা ঘুরে যাবে। দেখুন, মোহাম্মদ ইউনূস টাকা ফেরত দাও। ইউনূসের কবজায় এই মুহূর্তে 22,32,000 কোটি টাকা রয়েছে, যেগুলো সমস্ত হিন্দুর জমি ছিল, হিন্দুর বাড়ি ছিল। অর্থাৎ আবারও বলছি, ভালো করে বুঝুন, সিলেট, রংপুর, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাতে যেখানে যেখানে হিন্দু বাড়ি ছিল, এক রাতের নোটিসে নোয়াখালীতে যাদের বাড়ি ছিল, ঘর ছিল, ধানের জমি ছিল, তুলসী মঞ্চ ছিল, আরে তুলসী মঞ্চের চারপাশে তো জমি ছিল, সেই জমিরও তো টাকা আছে। এত বছরে সুদ সমেত এই 22,32,000 কোটি টাকা ভারতীয় মুদ্রায় মোহাম্মদ ইউনূস হয় ফেরত দাও, না হলে জমিটা ফেরত দিয়ে দাও। যে জায়গায় জমি হয়েছে, হয় ওই পোকায় কাটা পাকিস্তান, মোহাম্মদ ইউনূসের আগে মোহাম্মদ আলী জিন্নাকে পোকায় কাটা পাকিস্তান নাকি দেওয়া হয়েছিল, খাপছাড়া। আমি খাপছাড়া পাকিস্তান বা ইস্ট বেঙ্গলের কথা বলছি না, কিন্তু ইস্ট বেঙ্গলের যারা সাপোর্টার, যারা আমার ভাই, আমার বোন, আমার কাকা, আমার দাদা, যাদের জমি এই মোহাম্মদ ইউনূসরা রেখে দিয়েছে, কেড়ে নিয়েছে, যাদের হাজার হাজার বিঘে জমি ছিল, আমারও বা যে কোনো পরিবারে বাঙালদের, সেই জমিগুলো ফেরত দাও, বা একটা ভূখণ্ড তুলে দাও, 4-5টা জেলা সমেত সেই জায়গাটা দাও বাংলাদেশের, যে জায়গাতে 20 লাখ একর জমি থাকবে। এই হাওয়া উঠতে শুরু করে দিয়েছে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল এক হয়ে গেছে, জোট বেঁধেছে বাঙাল ঘটি, নিপাত যাবে মৌলবাদী। আজকে ইস্ট বেঙ্গলের সাপোর্টার যারা ছিল, মোহনবাগানের সাপোর্টার যারা ছিল, প্রত্যেকে বলছে যে না, জমি জমা সব নিয়েছে, এক রাতের নোটিসে পালিয়ে আসতে হয়েছে, কেঁদেছি, রক্তাক্ত মানুষজনকে দেখেছি, অনেক হয়েছে, এবার আমাদের জমি আমাদের ফেরত দিয়ে দাও। তোমাদের জমি তো মায়ানমারের আর্মিরাও নিয়ে নিচ্ছে। এবার আরাকান আর্মি যদি এক চিলতে জমি বাংলাদেশ থেকে নিয়ে নেয়, কেন হিন্দুরা নিয়ে নেবে না? নিজেদের ফেলে আসা জমি এমন কোনো জমি নয় যে জমিতে অন্য পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি তো সে ঘরের মালিক নই। না, পরের জায়গায় তো তোমরা বসেছো, আমাদের জায়গাগুলো ফেরত দাও, যেগুলো 47-46 সালে নিয়েছো। ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা ঠিক কি বলছেন শুনুন। আমরা যেগুলো ছেড়ে এসেছি, আবার সময় এসেছে সেগুলো আবার আমাদের দখলে নেওয়ার, আমাদের জিনিস আমরা আবার নেব, যা হয়ে যায় দেখে নেব, আমরা হার মানতে শিখিনি। মনে হচ্ছে দরকার তো আছে, অনেক ক্ষতি করে চলে, এখনো রিসেন্টলি যেভাবে ক্ষতি হচ্ছে, ধরুন
বাংলাদেশে ভালো ব্যবসায়ী, ধরুন যে হেড অফ দ্য ফ্যামিলি ব্যবসা বাংলাদেশে করছে, কিন্তু তাদের এখন যা পরিস্থিতি সেই ব্যবসা ছেড়ে এখন চলে আসতে হচ্ছে এরকম অবস্থা। অবশ্যই এটা তো অবশ্যই একদিন লাগবে, একদিন লাগবে আমাদের, বেশিক্ষণ না, 7 ঘন্টা টাইম দেবে, এই দখল করে নিয়ে নেবো। আমাদের মানতেও হবে না, আমরা একটা ফু দিলে ওরা উড়ে যাবে। যেটা ছেড়েছি সেটা ফেরত পেতে হবে, আর হিন্দুদের ওপর যে অত্যাচারটা বাংলাদেশে করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। ওদের স্বাধীনতা তো আমাদের ইন্ডিয়া করেছে, স্বাধীনতা করে তো ওরা খেতে পাচ্ছে। আমাদের পেঁয়াজ, আদা, রসুন, তুলো, ওষুধ সব আমাদের এখান দিয়ে যাচ্ছে। যেরকম কারেন্ট আমাদের এখান দিয়ে যাচ্ছে, কারেন্ট অফ করে দিলে ওদের বড় বড় শহর অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই বিরোধ নেওয়াটা উচিত। আর ওরা যে করছে আমাদেরও তো এখানে কতদিন লোকে চুপ করে থাকবে, তার তো ব্যবস্থা একটা নেওয়া উচিত। যেভাবে শুরু হয়েছে আক্ষেপে গিয়ে সেটাই দাঁড়ায় যে মানে ফেরত চাই আমাদের, বা ফেরত লাগবে। ফেরত লাগবে অবশ্যই, আর কতদিন বার খেতে হবে, একদমই সহ্যের বাইরে। ফেরত দেওয়ার সময় আর কেন খাবো, এবার ফেরত দেবো। 22 লাখ একর 22 লাখ একর 20 লাখ একর 22 লাখ একর জমি মোহাম্মদ ইউনূস ফেরত দাও, বা এই মুহূর্তে নিচে যে গ্রিডে আমি হিসেবটা করে বলে দিয়েছি সুদ সমেত যে টাকা হিন্দু বাঙাল হিন্দু উদ্বাস্তু পরিবারগুলো পায় সেই টাকা ফেরত দিয়ে দাও। এদের তো কোনো দোষ ছিল না, হিন্দু বলে তাদেরকে এক রাতের নোটিশে বেরিয়ে আসতে হয়েছিল। 46-47 সালে এক রাতের নোটিশে বেরিয়ে আসতে হয়েছিল। এবং যুক্তি মোতাবেক যদি আরাকান আর্মি বাংলাদেশের এক পাও জমি আজ রাতে নিয়ে নেয়, যে সম্ভাবনা প্রবল হচ্ছে, যদি আরাকান আর্মি, মিয়ানমারের আর্মি, যাদের এক চিলতে জমিও বাংলাদেশ বা ইস্ট বেঙ্গলে বা পূর্ববঙ্গে ছিল না, তারা যদি নিয়ে নেয় এবং বাংলাদেশে মোহাম্মদ ইউনূস চুপ করে বসে থাকে, তাহলে হিন্দু বাঙালিরা তাদের যে একরের পর একর জমি ছিল সেগুলো কেন নেবে না? এবং আজ আমি চুপ করে বসে নেই, আজ আমি প্রমাণ সমেত এসেছি যেখানে আজ দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। 20 লাখ একর জমি বাঙালদের জমি বাংলাদেশে হস্তান্তর হয়ে গেছে, বেদখল হয়ে গেছে, লুট হয়ে গেছে। এবং তার মধ্যে থেকে পানাম শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গা রয়েছে, নাটোর রয়েছে, নোয়াখালী রয়েছে, চট্টগ্রাম রয়েছে, ঢাকা শহর রয়েছে, বারুদি রয়েছে, বিভিন্ন জায়গা, এই সমস্ত জায়গায় ভারেঙ্গার রাজবাড়ি রয়েছে। সব জায়গার যে জমিগুলো, সেই জমিগুলো আমি একবার ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, এমন একটি জায়গা রয়েছে যে জায়গায় এই মুহূর্তে দেখুন, এটাকে বলে পানাম শহর। এই পানাম নগর বাংলাদেশের একেবারে ফাঁকা ভুতুড়ে একটি জায়গা। এই পানাম শহর এবং তার স্থাপত্য, তার বাড়ি ঘরদোর, তার জৌলুস, তার বৈভব, এই সমস্ত কিছু, এগুলো সব হিন্দুদের ছিল। এই সমস্ত বাড়ি হিন্দুদের ছিল। এই পানাম শহর, সোনারগাঁও বা সুবর্ণ গ্রামে বাংলাদেশে একটা সময় নাম ছিল পূর্ববঙ্গ অর্থাৎ ইস্ট বেঙ্গল। সেখানে এই সোনারগাঁও নাম ছিল না, নাম ছিল সুবর্ণগ্রাম। এই সুবর্ণগ্রামকে ফিরিয়ে দাও। এই জায়গাটা বাঙালি হিন্দু যারা পালিয়ে এসেছিল এখান থেকে, তাদেরকে ফিরিয়ে দাও। দিতে পারবে না মোহাম্মদ ইউনূস? কি এই পানাম নগরী, এই পানাম নগরীটা কি একবার দেখাবো, আসুন দেখুন। পানাম নগরীটা কি একবার দেখে নি। এই মুহূর্তে পানাম নগরীতে আপনারা অনেকেই গেছেন পানাম নগরীতে ছবি তুলতে, কিন্তু কি মর্মান্তিক স্মৃতি, হিন্দুদের সম্পত্তি লুঠের একের পর এক গল্প বলবো আজ। সোনারগাঁ বা সুবর্ণ গ্রামের হারানো নগরীর নাম পানাম নগরী। 12 ভূঁইয়াদের নাম শুনেছেন না? এই 12 ভূঁইয়াদের বাস ছিল এই পানাম নগরীতে। ধনী হিন্দু বণিকদের বিলাসবহুল শহর ছিল। আজকে এই বিভিন্ন প্রাইভেট সিটি করা হয় না, এত কোটি টাকায় ফ্ল্যাট কিনুন, এত কোটি টাকায় বাংলো কিনুন, সেই সময় দাঁড়িয়ে হিন্দু যারা বণিক তারা কিনেছিলেন এবং বুঝতে পারেননি দেশ যদি সচল, দেশ যদি সুরক্ষিত থাকে তাহলে সমস্ত কিছু থাকবে, আদারওয়াইজ থাকবে না। দেশভাগের সময় পালিয়ে বাঁচেন সকলে। আফগানিস্তানের হিন্দু বাই পানাম নগরীর হিন্দু বণিকরা। হিন্দুদের ছিল দিঘি, বাগান, সাত মহল্লা, এই সমস্ত কিছু এখন পিকনিকের স্পট। বাংলাদেশের বহু মৌলবাদীরা তারা সেখানে যান, সেখানে গিয়ে বড় বড় লেকচার দেন, কিন্তু এটা বলেন না 1947 সালে হিংসার পর শুরু হয় লুটপাট। ভয়ঙ্করতম হিংসা শুরু হয়, ভয়ঙ্কর হিংসা 1947 সালে। সবাই পালিয়ে যান। মানে ভাবুন, পকেটে টাকা আছে, অর্থ আছে, তারপরেও নিজের জমি জমা বাঁচাতে পারেনি এই পানাম শহরে। সব ছেড়ে যান কোটিপতি হিন্দু বণিকরা। সাধারণ গরিব পরিবার যারা একটা লণ্ঠন, একটা টুল নিয়ে এসেছে বাংলাদেশ থেকে, তাদের কথা ছেড়ে দিলাম। কোটি কোটি টাকার
পরের জমি জায়গা দেদার বেদখল হয়। 1947 এই বাঙাল পরিবার, এই উদ্বাস্তু পরিবার, এই পানাম নগরী ফিরিয়ে দেবেন মোহাম্মদ ইউনূস? যদি আজ আরাকান সেনা এক চুল জায়গা যদি বাংলাদেশের এই টেকনাফ অঞ্চলে যদি নেয় বা পা রাখে, যেটা সম্ভাবনা প্রবল হচ্ছে আজ রাতের মধ্যে, কারণ 200 কিলোমিটার মতন জায়গা এই মুহূর্তে বাংলাদেশের লাগোয়া বিদ্রোহী সন্ত্রাসী যাই নাম দিন না কেন এই আরাকান আর্মির দখলে চলে গেছে। এবং এরা কিন্তু ওখানেই বসে থাকবে না, ওরা সবসময় চাইবে যে একটা স্বাধীন দেশ, সেই দেশের একটা অঞ্চলকে তারা দখল করবে এবং সেটা সারা বিশ্বের নাম হবে আরাকান অকুপাইড বাংলাদেশি প্রভিন্স বা ইত্যাদি ইত্যাদি। যদি এটা হয় তাহলে পানাম সিটি কেন ভারতের হবে না, ভারতের হিন্দুদের হবে না? ভারতেরও ছেড়ে দিন, ভারতে যে হিন্দুরা বসে রয়েছে, যে বণিকরা রয়েছে, দত্ত বণিক পরিবারের যারা রয়েছে, বণিক পরিবারের যারা রয়েছে, তাদের কেন হবে না? এটা তো বণিকদের জমি ছিল। আচ্ছা, পানাম সিটি ছেড়ে দিলাম। পানাম সিটি প্রচুর বড়লোকদের, বণিকদের জমি জমা ছিল, এক রাতের নোটিসে তাদেরকে চলে আসতে হয়েছে। পানাম সিটি বাইরে ফেনী, এই যে ফেনী নিয়ে কথা হচ্ছে, যে ফেনীটা এই মুহূর্তে নিয়ে নিলে বা কাট অফ হয়ে গেলে গোটা বাংলাদেশের সাথে চট্টগ্রাম কাট অফ হয়ে যাবে। এই ফেনীর রাজবাড়ি একদম নির্দিষ্টভাবে প্রতাপপুর রাজবাড়ি, সেই ছবি আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলুন। দেখুন এই ছবি ফুল ফ্রেমে, হিন্দুদের প্রতাপপুর রাজবাড়ি। কি ছিল এই রাজবাড়ি? আমি গরিব মানুষজন, প্রান্তিক মানুষজনের জমি জমা দেখাচ্ছি না, এগুলো সব রাজবাড়ির জমি। বাংলাদেশে যে বলা হয় না জমিদার পরিবার, কোনো জমি জমা ছিল না, বাঙালদের কোনো জমিদার পরিবার ছিল না, বাঙালদের কোনো রাজ পরিবার ছিল না, হাজার হাজার একর ছিল না, সুপুরি গাছ ছিল না, দিঘি ছিল না, পুকুর ছিল না, সব ছিল। এবং সব মিলিয়ে 20 লাখ একর জমি এই মুহূর্তে বাঙাল বা পূর্ববঙ্গের হিন্দুদের হস্তান্তর বা বেদখল হয়ে গেছে। আমি তো বলবো এই জমিগুলো ফেরত দিয়ে দিতে। এই যে বড় বড় পাঁচিল, এই বড় বড় ঘর, এই বড় বড় দালান, এই সমস্ত কিছু মোহাম্মদ ইউনূস ফেরত দিয়ে দিন, হয় ফেরত দিন বা টাকা দিন। আমি নির্দিষ্টভাবে এই মুহূর্তে ফেনীর পরে আমি দেখাবো নাটোরের বনলতা সেনের কথা বলা হয় না, নাটোরের বনলতা সেন, তার বাড়ি আমি এই মুহূর্তে দেখাতে অপারগ, কিন্তু নাটোরের জমিদার বাড়ি, রাজবাড়ির ছবিগুলো একবার দেখুন। ইস্ট বেঙ্গলের কেন ঘর বাপসি হবে না? দেখুন এই পরিমাণ জমি জমা, এই সমস্ত কিছু ছিল, এগুলো তো সব হিন্দুর জমি ছিল। দেখুন দিঘি ছিল, সুপুরি গাছ ছিল, বড় বড় ফলের গাছ ছিল, জমিদার বাড়ি ছিল, রাজবাড়ি ছিল, এই সমস্ত কিছু। হিন্দু উদ্বাস্তুরা ঘরে ফিরবে কোনোদিন? কাশ্মীরের পণ্ডিতরা ঘরে ফিরতে পেরেছে? যদি হিন্দু কাশ্মীরি পণ্ডিতরা ঘরে ফিরতে পারে, তাহলে বাংলাদেশ থেকে বিতাড়িত সেই সমস্ত হিন্দুরা কেন বাড়ি ফিরবে না? আমি আবারও বলছি, নাটোর, নোয়াখালীতে এই সমস্ত বাড়ি ঘরদোর ছেড়ে 20 লাখ একর জমি জমা ছেড়ে এক রাতের নোটিসে চলে আসতে হয়েছিল, ধর্মান্তরিত হতে হয়েছিল বা মরে যেতে হয়েছিল। নোয়াখালী অনেকেই জানেন, অনেকে জানেন না। আবার বাংলা টেলিভিশনে এই কথা সশব্দে বলার চেষ্টা করছি। নোয়াখালীর হিংসা, সেই নোয়াখালীর হিংসার কথা কতজন সাংবাদিক আজ বলে, কতজন গোপাল মুখার্জি বা গোপাল পাঠার কথা বলেছে। আমি আবারও বলছি, নোয়াখালীর হিন্দু বাঙালির রক্তাক্ত ইতিহাস, এই সমস্ত বাড়ি, সেই সমস্ত বাড়ি ছেড়ে এক রাতের নোটিসে চলে আসতে হয়। এক রাতে ঘর ছাড়া হয় প্রায় 2 কোটি মানুষ। মহাত্মা গান্ধী সেখানে বসেছিলেন। নোয়াখালী হিংসার বলি হন হিন্দুরা, কেউ আটকাতে পারেনি। জওহরলাল নেহরু থেকে শুরু করে বল্লভভাই প্যাটেল সবাই ভেবেছিলেন যে এই সমস্ত কিছু হবে না, হয়েছিল স্যার। পালিয়ে বাঁচে কোটি কোটি হিন্দু। 47-এ হয়েছে, 48-এ হয়েছে, 71-এ হয়েছে, 2024-এ হওয়ার আগে আমাদের জমিগুলো আমাদের ফেরত দাও বা টাকা দিয়ে দাও। ধর্মান্তরিত হয়ে প্রাণে বাঁচে আরো লক্ষাধিক মানুষ ধর্মান্তরিত হয়। 1204 সালের আগে বাংলায় ছিল না ইসলাম। এই ব্রাহ্মণবেড়িয়া, আজকে ব্রাহ্মণবেড়িয়ার কথা বলা হচ্ছে, ব্রাহ্মণবেড়িয়ার নামটা কোথা থেকে এলো? ব্রাহ্মণরা ছিল বেশি সংখ্যায়, তাই জন্য। রংপুর নামটা কোথা থেকে এলো? লক্ষ্মীনগর নামটা কোথা থেকে এলো? 50 লক্ষাধিক হিন্দু বাঙালি পালিয়ে আসে পারে। 50 লক্ষ হিন্দু ধর্মীয় কারণে যে পালিয়ে আসে, 50 লক্ষ হিন্দু, তাদের একটা ঘর ছিল না, একটা ছোট্ট দালান ছিল না। সেই দালানগুলো যদি দখল হয়ে যেতে পারে তাহলে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। কারণ আরাকান সেনা যদি মিয়ানমার বা বার্মার ওই দিকটা নিয়ে নেয় বাংলাদেশের, বাঙালরা কেন চুপ করে থাকবে? যারা এই মুহূর্তে রয়েছেন দুজনেই ওপার বাংলার মানুষ, ঝন্টু বড়াইক এবং অরিত্র দত্ত বণিক।
তার পরিবারও ওপার বাংলা থেকে আসে, ঝন্টু বড়াইকের পরিবারও ওপার বাংলা থেকে আসে। অরিত্র, আমি জানি প্রণাম নগরীর সাথে হয়তো তোমাদের বণিক পরিবারের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই বণিক সম্প্রদায় যারা মানে বৈভবের চূড়ান্ত, যাকে বলে ফিলথি রিচ, একটা সময় হিন্দু এই ট্রেডাররা ছিল পানাম সিটি, সে পানাম সিটি এক রাতের নোটিশে চলে আসতে হয় এবং ক্যালকুলেট করে দেখা যাচ্ছে 20 লাখ একর জমি হিন্দুদের বেদখল হয়ে যায়। 20 লাখ একর জমির বর্তমান মার্কেট প্রাইস, আমি পিসিআরকে বলবো গ্রিডে চালাতে, প্রায় 22 লক্ষ কোটি টাকা। কেন সেগুলো ফেরত পাবে না? যদি আরাকান আর্মি এই জিনিসগুলো করতে থাকে এবং মোহাম্মদ ইউনূস চুপ করে বসে থাকে, তাহলে হিন্দু বাঙালরা তারা কেন চুপ করে বসে থাকবে? অরিত্র, দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের পিতৃপুরুষদেরকে যেভাবে সেখান থেকে তাদের ভিটে মাটি, জমি জায়গা, টাকা পয়সা সমস্ত কিছু ছেড়ে একেবারে ঘটি বাটি নিয়ে এক জামা কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল কেবলমাত্র নিজেদের ধর্মের জন্যে, সেই জায়গায় বাংলাদেশ আজকে এই যে এত বড় বড় কথা বলছে, পাকিস্তান আমাদের বন্ধু এই সমস্ত বলছে, তারা হয়তো পুরো ইতিহাসটা ভুলে গেছে। আমি শুধু মনে করাতে চাইব, যখন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রথম আত্মপ্রকাশ করে পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, তারা যখন ব্রিটিশকে একটা টেলিগ্রাম, একটা চিঠি পাঠিয়েছিল, সেই চিঠি পাঠিয়ে তারা বাংলাদেশকে স্বীকার করবার সময় ওপরে লিখেছিল উইথ প্রোফাউন্ড রিগ্রেট। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা পাকিস্তান মেনে নিতে পারেনি। এবং 1970-71 সালে যে বিরাট সাইক্লোন, সেই সাইক্লোনের সময় ওয়েস্ট পাকিস্তান কিভাবে পূর্ব পাকিস্তানকে রিলিফ দেয়নি, কিভাবে অর্থনৈতিকভাবে কোণঠাসা করেছিল, সেটা আজকের দিনের বাংলাদেশের এই সমস্ত জামাতিরা বোধহয় ভুলে গেছে। সেই কারণে আজকে তারা পাকিস্তান বড় বন্ধু ইত্যাদি হয়েছে। আর যে ভারতবর্ষ দিনের পর দিন তাদের সাথে লড়াই করেছে, তাদের জাতি হিসাবে আজকে আত্মত্যাগের মাধ্যম দিয়ে জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে সাহায্য করেছে, তাদের তারা স্বীকার করে না। আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, এই যে ইস্ট বেঙ্গল বলে যে আজকে ফুটবল ক্লাব এখানে তৈরি হয়েছে, আমরা যারা ওপার থেকে একেবারে বলতে কোনো দ্বিধা নেই পালিয়ে আসা মানুষ, আমাদের যে যে জায়গাগুলো ছিল, আপনি ঢাকায় যদি বিভিন্ন বাজারে ভিজিট করেন, এরকম বহু বাজারে দেখবেন যে একটা মিষ্টির দোকান, সেটা এক সময় হয়তো আজ থেকে 50 বছর, 60 বছর, 100 বছর আগে বিরাট প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার ছিল, সেটা আজকে ছোট হতে হতে গোটা বাজারটা বেদখল হয়ে যায় এবং দয়া করে সেই হিন্দু মিষ্টির দোকানকে একটা ছোট্ট জায়গা দেওয়া হয়েছে। আমি একটা জায়গায় বসবাস করি, আমার দেশ যদি আমাকে স্বীকার না করে, আমার দেশ যদি বাংলাদেশের সংবিধান অনুসারে বাংলাদেশের প্রশাসন যদি হিন্দুদেরকে ফার্স্ট ক্লাস সিটিজেন হিসাবে স্বীকার না করে, তাহলে হিন্দুদের ইউনাইটেড হতে হবে। এবং একদম সঠিক জায়গাটা আপনি বলেছেন যে মায়ানমার যদি তার জমি নিতে পারে, আরাকান আর্মি যদি তার জমি নিতে পারে, অন্য কোনো মানুষ যদি জমি নিতে পারে, তাহলে হিন্দুরা ইউনাইটেড হয়ে তাদের জমি চাইবে না কেন? এবং আমাদের যারা, আমরা এখানে বাঙাল বলে যে কমিউনিটিটা তৈরি হয়েছে, অধিকাংশ মানুষ আমরা মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ইনকাম গ্রুপে পরিণত হয়েছি। আমাদের এটা হওয়ার কথা ছিল না। আমাদের ভিটেমাটি ছিল, আমাদের নিজস্ব মন্দির ছিল, আমাদের নিজস্ব জমি ছিল, আমাদের নিজস্ব ব্যবসা ছিল। সেই সমস্ত কিছু ফেলে আমাদেরকে কেবলমাত্র প্রাণের তাগিদে আমাদের পিতৃপুরুষদেরকে এইখানে আসতে হয়েছে। আমরা আমাদের সোশ্যাল স্ট্যাটাস হারিয়েছি, অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সামাজিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। শুধুমাত্র ভারতবর্ষ ছিল বলে আমরা আজকে ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ পেয়েছি। তাই স্পষ্ট দাবি, আইদার যদি হিন্দুদেরকে স্বীকার করতে না পারেন, তাহলে হিন্দুদেরকে এক জায়গায় করে আমাদের জমি আমাদের ফিরিয়ে দিন, আমাদের ব্যবসার যা ক্ষতি হয়েছে সেই টাকা আমাদের ফিরিয়ে দিন, অথবা সরাসরি গণতন্ত্র রিস্টোর করুন। নাহলে এই জোর জুলুমবাজি, এই যে একেবারে কারেক্ট ওয়ার্ডটা ব্যবহার করেছে, যে অন্যের প্রপার্টিকে জবরদখল করে এই স্টেটটা এই মুহূর্তে অপারেট করছে, ওখানকার বাজার, ওখানকার ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় যেভাবে সেখানকার হিন্দু সহ অন্যান্য মাইনরিটি, বৌদ্ধ আছে, সমস্ত মাইনরিটিদেরকে খেদিয়ে তাড়িয়ে দিয়ে সেই জায়গাগুলো দখল করা হয়েছে একেবারে ট্রেসপাসিংয়ের মাধ্যমে। সেই জায়গাগুলো হিন্দুদেরকে ফিরিয়ে দেওয়া হোক, অথবা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক, যাতে আমরা আমাদের পুরনো ইতিহাস ফিরে পেতে পারি। এবং সারা পৃথিবীতে ইসরায়েল হোক, প্যালেস্টাইন হোক, এই যে বড় বড় কথা বলা হয় না, নিকারাগুয়া, ক্যাম্বোডিয়া, সমস্ত দেশে এরকমভাবে জমি হস্তান্তর বা এক্সচেঞ্জ হয়েছে। আমি হিসেব করে দেখিয়ে দিচ্ছি, 22 লাখ একর জমি বাঙালদের উদ্বাস্তু ভিটেবাটি ছেড়ে যারা চলে এসেছে এই বাংলায়, কলকাতায়, তাদের 22 লাখ একর জমি তারা বাংলাদেশে রেখে দিয়েছে। হয় 22 লাখ একরের দাম সুদ সমেত মোহাম্মদ ইউনূস দিয়ে দিক, নয়তো ওপার বাংলার যারা হিন্দুরা রয়েছেন, এপার বাংলার হিন্দুরা রয়েছেন, তাদের কাছে ক্ষমা চান। অনেক হয়েছে। এখান থেকে এই মুহূর্তে প্রশ্নটা ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে, ওটা বাংলার এই মুহূর্তের সবচেয়ে বড় ডিবেট, এটা মিনমিনে চ্যানেলে এই ডিবেট দেখাবে না, ফের হতে পারে ইস্ট বেঙ্গল প্রদেশ। ইস্ট বেঙ্গল সমর্থক যারা রয়েছেন তারা ভাবেন যে ইস্ট বেঙ্গল মানে একটা ক্লাব, শুধু না, ইস্ট বেঙ্গল মানে শুধুমাত্র ক্লাব নয়। ইস্ট বেঙ্গলে একটা সময় রেল যাতায়াত ছিল এবং সেই রেলের যাতায়াত
আমি একবার দেখানোর চেষ্টা করব সেই রেলের যাতায়াতটা। দেখুন ভালো করে, বাংলাদেশ থেকে এই যে গোয়ালন্দ স্টিমার গাড়ি একটা সময় দেখুন দেখুন শিয়ালদা থেকে ট্রেন ছাড়তো, ইস্ট বেঙ্গল রেলওয়ে বলা হতো, শিয়ালদা রানাঘাট গেদে, সেখান থেকে একদম সোজা চিলাহাটি, পার্বতীপুর, সান্তাহার, দর্শনা হয়ে গোয়ালন্দ। এই গোয়ালন্দ একটা সময় এটা ছিল লাস্ট স্টেশন এবং এখান থেকে স্টিমারে করে ঢাকা বা অন্যান্য জায়গায় যাওয়া যেত। ঢাকা থেকে যারা আসতেন তারা এখানে স্টিমার থেকে নেমে ওখানকার রেস্তোরাঁতে স্টিমার কারি, গোয়ালন্দ স্টিমার কারি, সেই স্টিমার কারি ভাত এবং সেই গোয়ালন্দের মাংস, সেই মাংস খেয়ে ট্রেনে উঠে ঘুমাতে ঘুমাতে একদম শিয়ালদা স্টেশনে এসে পৌঁছাতেন। ইস্ট বেঙ্গল মানে শুধুমাত্র একটি ক্লাব নয়, ইস্ট বেঙ্গল মানে শুধুমাত্র একটি ক্লাব ঘর নয়, ইস্ট বেঙ্গল মানে আপনার দাদুর, আপনার ছেলেবেলার ফেলে আসা সেই ভিটেমাটি, ইস্ট বেঙ্গল মানে হিন্দুদের ফেলে আসা তুলসী মঞ্চ। এবং সেইটাই আবার নতুন করে আমি তো বলবো এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের যে ঘর ওয়াপসির যে ম্যাপ, সেই ম্যাপটা দেখে এই কথা আজকে এই দাবি তুলে দেওয়ার যে এই মুহূর্তে কি এই সম্ভাবনা দেখা দিচ্ছে? জন্টু বাড়াই কি মনে হয় ইস্ট বেঙ্গলের ম্যাপ এই মুহূর্তে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা কি আবার দেখা যাবে? জন্টু বাড়াই, দেখো এটা খুব জরুরি একটা প্রশ্ন তুমি তুলেছো। হয়তো এই স্বাধীনতার পরে এই 7 দশকে কেউ প্রথম এই প্রশ্নটা তুলেছে যে হিন্দুদের ফেলে আসা ওই জমি যেটা 65-এ ওরা শত্রু সম্পত্তি বলে আখ্যায়িত করে এবং এ দেশের যারা আমাদের ভুলিয়ে দিয়েছিল আমাদের প্রজন্মকে যে কেন আমরা ওদেশ থেকে তারা খেয়ে এসে রেল লাইনের ধার, জলাভূমি সব জায়গায় কলোনির আকারে মনুষ্যত্বর জীবের মতো বসবাস করছি, তারা ভুলিয়ে দিয়েছিল। তারা একটাবার প্রশ্ন করে না যে পরবর্তীকালে যখন বঙ্গবন্ধু বা তার নেতৃত্বে বা তার পরে তার মেয়ে যখন সরকারে এসেছে, এই আইনটা কুখ্যাত আইন, যেই আইনটার মাধ্যমে হিন্দুদের ওখান থেকে বিতাড়ন করার একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, যে ব্লুপ্রিন্টটা বলা হতো হিন্দু পল্লী ফাঁকা হওয়াটাই বাংলাদেশ বা পাকিস্তানের অন্যতম মেকানিজম, যেই সরকারে থাক। এই প্রশ্নটা বারবার তোমরা তুলেছো। আমি আমার দিদা বেঁচে থাকতে আমার মাতুলবর্গ ওপারের আমার দিদাকে দেখতাম বারবার ছুটে বেড়াতো, এই বুঝি আমার ওখানকার জমিগুলো পাবো। আমি তখন ছাত্র, বহুবার চেষ্টা করেছি, কোনো কাগজ নেই, কিছুই নেই, তো কোনো আইন নেই, সবচেয়ে বড় কোনো আইন নেই। যে লিয়াকত নেহেরু আইন 51-তে হলো, 48-এ দিল্লির ঐতিহাসিক চুক্তি হলো, সেখানেও বলা ছিল হিন্দুদের ফেলে আসা জমিগুলোকে দিতে হবে। কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান, এমনকি বঙ্গবন্ধু, এদেশের বামপন্থী কংগ্রেসি বা তৃণমূলের যারা মানে সকল সেকুলার মুখ বঙ্গবন্ধু, তিনিও করেননি আইনটা পাস, মানে বাতিল করেনি পাকিস্তানের আইন। আমি বলছি এটা একদম সঠিক। তোমাকে আমি আরেকটা কথা বলছি যে যেহেতু 92% জমিদার ছিল বাংলাদেশের হিন্দু, তুমি খেয়াল করো সুচিত্রা সেনের বাড়ি দখল, তুমি দেখো মর্যাদা দেবী, ঋত্বিক ঘটক দখল, সবচেয়ে বলো রাজশাহীর রঞ্জিত মল্লিকের, হ্যাঁ রাজশাহীতে রঞ্জিত মল্লিকের বাড়ি, মনমোহন সিং এর সত্যজিৎ রায়ের বাড়ি, স্নেহাংশু কাণ্ড আচার্যের বাড়ি, তার কারণ কাল আমরা এর দ্বিতীয় পর্ব করব, একেবারে ধরে ধরে দেখিয়ে দেব বিখ্যাত বাঙাল পরিবার, তার মধ্যে ঋত্বিক ঘটক হতে পারে, জ্যোতি বসু হতে পারে, সৌরভ গঙ্গোপাধ্যায় হতে পারে, বা একেবারে সেলিব্রিটি যারা যারা নিশ্চুপ, তাদের জমিগুলো কিভাবে দখল হয়ে গেছে বাংলাদেশে, ইস্ট বেঙ্গলে। এই ছবিটা দেখিয়ে, এই ম্যাপ দেখিয়ে, এই মশাল দেখিয়ে আজ আমি শেষ করব। ভালো করে দেখুন, জোট বেঁধেছে বাঙাল ঘটি, নিপাত যাবে মৌলবাদী, এবং তারপর কি হবে? এই বাংলাদেশ, এইটুকু জায়গা, এই বাংলাদেশের প্রতি জেলাতে হয়তো সময় এসেছে ইস্ট বেঙ্গলের ঘর বাপসি হওয়ার। ইস্ট বেঙ্গল শুধুমাত্র ময়দান কলকাতা শহরের একটি ক্লাব ঘর হয়তো থাকবে না, প্রত্যেকটি জেলাতে হয়তো ইস্ট বেঙ্গল প্রদেশ বা ইস্ট বেঙ্গলের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ হয়তো উড়বে। চট্টগ্রাম থেকে শুরু হবে, ফেনী থেকে শুরু হবে, সেন্ট মার্টিনস থেকে শুরু হবে, প্রত্যেক জায়গাতে মশাল উড়বে। প্রত্যেকটা ঘরে এই মুহূর্তে একটাই স্লোগান, হয় তুমি আমার জমি ফেরত দাও, যে জমিগুলো এক রাতের নোটিসে নিয়ে নেওয়া হয়েছে, নয় টাকা ফেরত দাও, নয়তো ইস্ট বেঙ্গলের পতাকা প্রত্যেকটি জেলাতে ওড়ার ব্যবস্থা করো। এই লড়াইটা থামাবো না, এই লড়াইটা চলবে, এবং এই লড়াইটা আগামীকাল তথ্য সহ অন্য কোনো মিডিয়া দেখাবে না, যেটা রিপাবলিক বাংলা দেখাবে, জবাব চায় বাংলাতে দেখতে পারবেন আপনারা। প্লিজ কোথাও যাবেন না, কাল
কাল রাত 8টার সময় মেগা এক্সক্লুসিভ কিছু ডকুমেন্টস নিয়ে আসছি। 20 লাখ একর জমি, যে জমি হিন্দুদের ছিল, বেদখল হয়ে গেছে। টাকা ফেরত দেবেন, যদি না দেন জমি ফেরত দিন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক রঞ্জন ঘোষ, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।